যদি দেখেন আপনার লিস্টে নাম আসেনি, ভয় পাবেন না, আসবে। আমি যদি না আসে, আপনাদের প্রত্যেককে বলেছিলাম দুটো করে কপি, একটা রাখতে একটা জমা দিতে। একটা কপি আপনাদের কাছে আছে। সরাসরি বিধায়ক হিসাবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, বা এখানে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে আমাদের কাছেও পাঠাতে পারেন। আমরা বন্দোবস্ত করব এর পরবর্তী পদক্ষেপ কি হবে। হয়তো আপনার নামে নোটিশ এসেছে, আপনাকে কাগজ সাবমিট করতে হবে, এতে ভয় পাবেন না। এটা এনআরসি বা অনেকে অনেক কিছু বলবে, আমি সেই বিতর্কে যাব না। আপনার নামে নোটিশ এসেছে, আপনি একা সাবমিট করতে যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে কাগজ নিয়ে যে অফিসার ডেকেছে তার সাথে দেখা করতে যাবে। মাথায় থাকবে কি কি কাগজ লাগবে না লাগবে। যদি উকিলের প্রয়োজন হয়, আমি আপনাদের বলে যাচ্ছি, একজনের জন্য নয়, যদি 100 জনের জন্য উকিলের দরকার লাগে, ভাঙড়ের ভোটারদের বলে যায় আমি, ওই 100 জনের জন্য আমি বিনামূল্যে আইনি পরিষেবা দেব। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাওয়ার জায়গা নাই। স্বাভাবিক যেমন জীবনযাপন করছেন ওই রকম স্বাভাবিকই জীবনযাপন করবেন। না হলে মা যদি মাথায় এসআইআর এর ভয় ঢুকে যায়, রান্না করতে গিয়ে তো তরকারি পুড়িয়ে ফেলবেন, নুনের জায়গায় তো লঙ্কা বেশি দিয়ে ফেলবেন, সমস্যা হয়ে যাবে। আর বাপ আমার মাঠে গিয়ে এখন কি চাষ হচ্ছে, কপি চাষ হচ্ছে, কপি কাটা হচ্ছে না, কপি লাগাচ্ছ, কাটা হচ্ছে, কেস্তে দিয়ে কপি কাটেন। মাথায় যদি এসআইআর এর টেনশনই ঢুকে যায়, কপি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলবেন, বিপদ হয়ে যাবে। আপনাদেরকে টেনশন নিতে হবে না, আপনাদের বিধায়ক আছে। এই ভরসা তো করেন, কতজন ভরসা করেন দেখে হাত তুলুন তো, যে আমাদের বিধায়ক আছে, আমাদের বিধায়ক আমাদের জন্য লড়ে নেবে। বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি? এই যখন বিশ্বাস আছে, আমি আপনাদের বলবো ভয় পাবেন না। আপনারা আপনাদের কাজ করতে থাকুন। আপনার কাছে নোটিশ আসছে বা আপনার লিস্টে নাম ওঠে নেই, তার জন্য লড়াই আপনার বিধায়ক করবে। আপনি শুধু আমার কাছে খবরটা পাঠিয়ে দেবেন, এতটুকু কাজ করতে পারবেন না? এবার আমার কাছে খবর কিভাবে পাঠাবেন? এরা তো আছে নাকি আপনাদের বুথের লোক? তো এরা এখানে নাকি আমি আসলে অনেকের অসুবিধা হবে, অনেক গুলো ছিল, কিন্তু কেউ আমাকে কি আটকাতে পেরেছে? আমি আপনাদের বলি, আমাকে আটকাতে পারবে না। যার কথা শুনে হই হই করছে, আমি শুধু তাদেরকে একটু বার্তা দিতে চাই, আমি ক্যানিং পূর্ব থেকে ঘুরে এসেছি, দরকার লাগলে ওখানে সে আটকাতে পারতো, সে না পেরে এখানে আমার নির্বাচিত জায়গা, এখানে কারো ক্ষমতা আছে আমাকে আটকানোর? বলে যায়, পঞ্চায়েত নির্বাচনের পরে 144 করে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, দুদিন আটকে ছিল। তারপরের দিন আমি কোর্টে চলে গিয়েছিলাম। ওরা জানে কোর্টে যখন গিয়েছে নওশাদ সিদ্দিকী আইনের চড় মেরে ওদের মুখ ফুলিয়ে দেবে। সেই জন্য কি করেছে, কোর্টে ওরা আগেই বলে দিচ্ছে আমরা 144 তুলে নিয়েছি, মানে নওশাদকে আটকে রাখা যাবে না। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র আছে, যার যে দল ভালো লাগবে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ড করতে যাবেন না। ফেসে যখন যে যাবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। যেমন আমি বুক ঠুকে কি বলছি, কোনো একজনের কাগজের সমস্যা হলে বিধায়ক সাথে যাবে। কারণ কি, আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় প্রত্যেকটা মানুষের ভোট দানের স্বাধীনতা উল্লেখ করা আছে, যারই 18 বছরে উঠতে হবে ভারতীয়। এবার আমার পাড়ার যদি রাম কাকার নামটা কেটে দেয়, রহিম চাচার নাম যদি কেটে দেয়, ফতেমা মায়ের নাম যদি কেটে দেয়, সীতা মায়ের যদি নাম কেটে দেয়, তাহলে আর্টিকেল 326 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে, ভায়োলেট করছে। আমি কেন লড়াই করব বলেছি আপনাদের জন্য, কেন সুপ্রিম কোর্টে যাব প্রয়োজনে বলেছি, তাহলে আর্টিকেলকে ভায়োলেট করছে বলে, সংবিধানের ওই ধারাটাকে আক্রমণ করছে বলে, সংবিধানের অধিকারকে প্রতিহত করার চেষ্টা করছে বলেই আমি ছুটে যাব, আইনের দ্বারস্থ হব বলেছি। তাহলে আপনারা লিগ্যাল জায়গায় আছেন বলে, আপনারা সঠিক জায়গায় আছেন,
আপনার ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, তাহলে আমি লাইনি লড়াই করতে পারবো, সঠিক জায়গায় আছেন। আর যদি কেউ কারো গিয়ে মাথা ফাটিয়ে দিল, আমি তার হয়ে কথা বললে লাভ হবে? অন্যায় কাজ, অনৈতিক কাজ। কেউ যদি বলে কাউকে আটকে দেবো, যেতে দেবো না, অন্যায় অনৈতিক কাজ। এটা হয় না, একটু বাজার গরম হয়, এর থেকে বেশি কিছু হয় না। কারণ যার কথা শুনে হইয়াই করছে, সেও ভালো করে নওশাদ সিদ্দিকীকে জানে যে ও ক্যানিং পূর্বে এখন গুচ্ছকে আমি আটকাতে পারছি না, আর এটাও নির্বাচনী ক্ষেত্র, কিভাবে আটকাবো? তাই আমি বলবো বন্ধুগণ, পরের কথা শুনে হই করবেন না, নিজের বিবেক বুদ্ধি আছে। ডেমোক্রেসি, গণতন্ত্রকে সম্মান দিন, মানুষ আপনাকে সম্মান দেবে। আপনার সাথে রাহুলের, আপনার সাথে ইয়াসিনের, আপনার সাথে সাদ্দামের, আপনার সাথে বাপির রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, এটা স্বাভাবিক। কারণ ভারতবর্ষে 2200 থেকে 2500 রাজনৈতিক রেজিস্টার্ড পার্টি আছে। রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সারা ভারতবর্ষে 2200 থেকে 2500 আছে। এটা আমার গর্বের বিষয়। সারা পৃথিবীতে আপনারা যদি দেখেন কত পলিটিক্যাল পার্টি আছে, একদিকে করে দেবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা করবেন, আমাদের দেশের সংখ্যা বেশি হবে রাজনৈতিক দলের। এটা গর্বের বিষয়। তাহলে আমাদের সংবিধান, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই রাইটটা, অধিকারটা আমাদেরকে দিয়েছে, আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল করতে পারি, আলাদা আলাদা মতাদর্শ রাজনৈতিক দলের প্রচার করতে পারি। তাহলে আপনি কে এসে গেছেন মশাই? আপনি আটকাবেন? আপনি আটকাবেন মানে সংবিধানের বাইরে কাজ করছেন। আপনি আটকাবেন মানে ইসিআর গাইডলাইনের বাইরে কাজ করছেন। মানে আপনি সংবিধানের বাইরে কাজ করা মানে আপনি দেশদ্রোহী, এটা মাথায় রাখবেন। এখন দাদা দিদির হয়তো মাথায় হাত আছে বলে উঠছেন, কালকে কিন্তু হাত থাকবে না, তখন কিন্তু আপনার সাথে আইনের মাধ্যমে বোঝাপড়া হবে, তখন আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না। আমি চাই না এই কসিলা কসিতে ঢুকি, কিন্তু জানিয়ে রাখা ভালো। আপনাদের নাম একটা মনে ভুলে যাচ্ছি না আমরা। আমাদের এখান থেকে কাছে সন্দেশখালী বিধানসভা, ওই বড় মার্কেটটার নাম বলো না গো। হ্যাঁ, ওই সরবেরিয়া মার্কেট থেকে শুরু হচ্ছে। এক সময় বেতাজ বাদশা ছিল, আজকে আপনাকে আমাকে নওশাদ সিদ্দিকীকে আসতে দেবে না, এমএলএ কে ঢুকতে দেবে না। এটা কিন্তু যে বলছে সে একটা পাড়ার নেতা, খোঁজ নিয়ে দেখবেন, খুব বেশি হলে সেটা। কিন্তু শাহজাহান শেখের মতো থেকে এত বড় নেতা নয় তো নিশ্চিত ভাবে। বেতাজ বাদশাহ সন্দেশখালী, যার কথায় উঠতে বসতো, সে এখন কোথায় জেলের ভাত খাচ্ছে। দল তার পাশে আজকে আছে। তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে জিজ্ঞাসা করবেন, রাজ্য স্তরের নেতাকে শাহজাহান শেখ সম্পর্কে, তখন কি বলবে? দেখে নেবেন, বলবে এটা দলের উঁচু নেতারা বলবে। যত উঁচু নেতাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে, ওপরের নেতা বলবে আমি এটা বলবো না, উনি বলবে, মানে এড়িয়ে যাচ্ছে। কেন? ফাঁদে পড়ে গেছে, এবারে এড়িয়ে যাচ্ছে, ওর পাশে কেউ দাঁড়াবে না, তার পাশে আর কেউ দাঁড়াবে না। আমার বলার বক্তব্য এখানে যে গণতন্ত্রের পরিবেশকে মান্যতা দিন। গণতন্ত্র যেখানে যতটা সুরক্ষিত থাকবে, যেখানে অপোজিশন যতটা সুরক্ষিত থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। আপনি গণতন্ত্রের অপোজিশনকে দুর্বল করা মানে গণতন্ত্রকে দুর্বল করছেন। আর গণতন্ত্র দুর্বল হওয়ার কারণ হিসাবে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে দেখুন। মুসলমান সমাজের পূর্বপুরুষে রেখে দেওয়া ওয়াকফ সম্পত্তিগুলো কেমন আজকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র যদি স্ট্রং হতো, অপোজিশন যদি শক্তিশালী থাকতো, বিজেপির এই করার সাহস দেখাতে পারতো না। আর আমাদের পশ্চিম বাংলায় আসুন, ফেক এসটি সার্টিফিকেট, ওবিসি যে নতুন সার্টিফিকেট করেছে, নাম কাস্তে ওবিসি সার্টিফিকেট কোনো কাজে আসবে না। উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গেল, কিন্তু মেসিকে দেখতে পেল না। তার জন্য অনেক ঘটনা ঘটেছে, অনেক বিতর্ক হয়েছে, আমি ওখানে যাচ্ছি না, এই প্রসঙ্গে আসি। 12,000 টাকার টিকিট কাটলো, মেসিকে দেখতে যাওয়ার জন্য স্টেডিয়ামে পর্যন্ত ঢুকলো, মেসিকে দেখতে পেল না। এই ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি এমন করেছে, শুধু সার্টিফিকেটই থাকবে, ঘরে দেখতে পাবে, বাস্তবে কোনো কাজ হবে না। এইটা করতে সাহস কোথায় মমতা ব্যানার্জি পেল? কোথায় পেল? পশ্চিম বাংলার বিরোধীকে দুর্বল করে রাখার জন্য।
আর যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে প্রমোট করছে, বিজেপি আর তৃণমূল কি আলাদা মনে হয় আপনাদের? কালকে দেখছিলাম তৃণমূলের অনেক নেতাদের নামে বললাম, বিজেপিরও এমএলএ ওখানে গিয়ে ভিড় করেছে অন্য পাবলিক যাতে না ছবি দেখতে পায়। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের এমপির সাথে এমএলএর সাথে মন্ত্রীর সাথে ওখানে বিজেপির এমএলএরাও ভিড় করেছে। এরা আলাদা নয়। আমার বলার বক্তব্য এখানে, গণতন্ত্রের পরিবেশ যখন যেখানে থাকবে আপনি আমি সুরক্ষিত থাকবো, আর যখন গণতন্ত্রের পরিবেশ ধ্বংস হবে কেউ আর সুরক্ষিত থাকবে না। আজকে নওশাদ সিদ্দিকী আসলে যাদের জ্বালা লাগছে তাদেরকে আমি কটা কথা বলতে চাই। আপনারাও জানেন আর তারাও জানেন যে কবরস্থানের জমিগুলো দখল করার চেষ্টা কে করছে? বিজেপি করছে। মাদ্রাসাকে দখল করার চেষ্টা কে করছে? মসজিদ ঈদগাহকে কারা দখল করার চেষ্টা করছে? ওয়াকফ সম্পত্তিগুলোকে বিজেপি। আপনার আমার পূর্বপুরুষ যে কবরে শুয়ে আছে ওই কবরটাকেও দখল করার চেষ্টা করছে বিজেপি। সেটাকে কিন্তু মমতা ব্যানার্জি আটকাচ্ছে না। এখনো পর্যন্ত আপনাদের এখানে বলে যাচ্ছি, এই ভাঙড়ের বিধায়ক বলে যাচ্ছে যে এখনো পর্যন্ত আপনার কবর, দাদুর কবরটা যে সুরক্ষিত আছে। আপনি যে মসজিদে নামাজটা পড়ছেন, ঈদগাতে যে নামাজটা পড়তে যাবেন ঈদের, মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়াশোনা করছে, তথা ওয়াকফ সম্পত্তি যে রক্ষা হয়ে আছে যতটুকু, এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে কোন মমতা ব্যানার্জি কোন নোটোরিয়াস ক্রিমিনাল কিন্তু মামলা করেন, একটু জানে রাখবেন আপনারা। যে বলছে নওশাদ সিদ্দিকী আসলে অসুবিধা হবে, তাকেও বলতে চাই তার পরদাদু, তার দাদু যেই কবরে শুয়ে আছে ওই কবরটা হেফাজত হচ্ছে এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে। কোন মমতা ব্যানার্জি এই মামলা করেনি, মাথায় থাকে যেন আপনাদের। ওর পরদাদি যেখানে ঘুমাচ্ছে, যে কবরে শুয়ে আছে, ওনার নানা, ওনার নানি বা তার যারা মারা গিয়েছেন আত্মীয় স্বজন, কবরটা যে এখনো হেফাজতে আছে, কবরটা যে দখল করে মদের ফ্যাক্টরি বানিয়ে দেয়নি, কবরটা যে দখল করে এখনো কোনো জুতোর ফ্যাক্টরি বানায়নি, এই নওশাদ সিদ্দিকীর জন্য, মমতা ব্যানার্জির জন্য নয়। মামলাটা আমাদের মতো মানুষ করেছে না। আমি আসলে অসুবিধে, আমি এসে কি কথা বলি ভাই? আমি এসে কোনো কাউকে মারো এই কথা কোনোদিন বলেছি? আমি এসে বরঞ্চ বলি হিংসা করবে না, মারামারিতে জড়াবে না, তোমার পাশে আমি থাকবো না। আমি এসে নারীর স্বাধীনতার কথা বলেছি, আমি এসে নারী শিক্ষার কথা বলেছি, আমি এসে বলি 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার মায়েদেরকে হবে না, 5000 টাকার ব্যবস্থা করতে হবে মায়েদের মাঝে। আমি এসে কি বলি? বাচ্চাদের স্কুলগুলোতে যেখানে যাই শিক্ষক নয়, শিক্ষা যাতে পাই তার কথা বলি। আমি এসে লেদার কমপ্লেক্সে যারা কাজ করে বা বিভিন্ন আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করে, যথাযথভাবে লেবার কোড মেনে কাজ হচ্ছে না, আমি শ্রমিকদের স্বার্থে কথা বলি। আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে কি বার্তা দিই, আপনাদের কাছে থেকে কি শুনি, আপনাদের সমস্যার কথা শুনে আইন সভায় গিয়ে প্রস্তাব রাখি। আমি এখানে এসেছি, এখানে এসে খবর পেয়েছিলাম নরমরি হসপিটালের দুরবস্থার কথা, ভগবানপুরে গিয়ে খবর পেয়েছিলাম আপনার ওই জিরেনগাতে হসপিটালের দুরবস্থার কথা, এইখানে গিয়ে আইন সভার মধ্যে বলেছি। আপনাদের কাছে এসে খবর পেয়েছিলাম বিধবা মা অনেক বিধবা ভাতা ঠিকঠাক করে পাচ্ছে না, অনেক বাবুরা বার্ধক্যে উপনীত হয়েছে, বার্ধক্য ভাতা ঠিকঠাক পাচ্ছে না, যাতে ঠিকঠাক পাই তার জন্য আওয়াজ তুলি। একটা কেউ বলতে পারবে না নওশাদ সিদ্দিকী বিধায়ক হিসাবে আমি আজকে উপস্থিত হয়েছি, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে বিধায়ক সহ দলের চেয়ারম্যান হিসাবে আমি যাই, একটা আমার বক্তব্য কেউ দেখাতে পারবে না যেখানে গিয়ে আমি হিংসা ছড়িয়েছি বা আমার কথা দ্বারা হিংসা ছড়াতে পারে। বরঞ্চ প্রত্যেকটা জায়গায় আমি একটাই বক্তব্য, আমার রুট একটাই থাকে, সেটা মানুষ কিভাবে অধিকার পাবে, মানুষের অধিকারগুলো কি কি, সেইগুলো আমি বুঝাবার চেষ্টা করেছি। এতে অসুবিধা কেন ভাই? কই শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন জায়গাতে বক্তব্য দিয়ে আমাদের সমাজে সম্প্রীতির সমাজ, ঐক্যের সমাজ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করছি, কিন্তু শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো দিচ্ছে আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য বিনষ্ট হবে,
কই শুভেন্দু অধিকারীর প্রোগ্রামকে আটকাবার জন্য হই কোনোদিন কাউকে দেখেছেন? কেন? শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয়, মুদ্রার এপিঠ আর ওপিঠ। যখন তখন এরা ভুল বদলে নিতে পারবে। নওশাদ সিদ্দিকীকে আটকাও, নওশাদ সিদ্দিকী গেলে মানুষের স্বার্থের কথা বলবে, মানুষকে সজাগ করবে, মানুষের অধিকারের কথা বলবে। ওই জন্যই নওশাদ সিদ্দিকীকে আটকাও। তবে একটা কথা বলি, আমাকে আটকাবার মতো ক্ষমতা এদের নেই, কারণ আমি সংবিধানকে সামনে নিয়ে চলি। আমার গাড়িতে যদি চান আমি এক্ষুনি দেখা সংবিধানের কপি রাখা আছে, চাইলে আপনাদের পড়ে দেখিয়ে দিতে পারবো। আমি সংবিধানের গাইডলাইনের মধ্যে চলি, সুতরাং আটকাবার ক্ষমতা এদের নেই। বন্ধুগণ, আমি আপনাদেরও বলবো, আইন, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, সংবিধানকে আপনারা মান্যতা দিয়ে চলবেন, এদেরকে যথাযথ সম্মান দিয়ে চলবেন। হয়তো সাময়িকভাবে আপনার অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদের বলি, দিনের শেষে সংবিধানের জয় হবে, দিনের শেষে ন্যায়ের জয় হবে। তাই আইন কেউ হাতে তুলে নেবেন না। কানের যদি চোখের বদলে চোখ নিয়াই হয়, পৃথিবীতে তো একদিন সবাই অন্ধ হয়ে যাবে ভাই। সেই তত্ত্বে আমরা বিশ্বাস করি না। চোখের বদলে চোখই নিতে হবে, এই তত্ত্ব আমরা বিশ্বাস করি না। মানুষের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, সোসাইটির ভালোর জন্য, সরকারি কর্মচারীদের হকের ডিএটা যাতে পাই তার জন্য, স্কুলে যাতে টিচার আসে তার জন্য, শুধু মিড ডে মিল খাইয়ে দিয়ে হবে না, ওখান থেকে শিক্ষার ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি আমি যে বিপ্লব সংগঠিত করতে চাইছি, এই বিপ্লব সংগঠিত হবেই, শুধু আপনাকে আমাকে ধৈর্য ধরতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। হুমকি চুমকি এ আজ থেকে নয়, দীর্ঘ বছর ধরে হচ্ছে। এই হুমকি চুমকির কাছে মাথা নত করব না, কিন্তু অ্যাকশনে সবসময় রিঅ্যাকশন দিতে হবে। এতেও আমরা কিন্তু এই তত্ত্ব আমরা বিশ্বাস করব না, এটুকু মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেক আছেন, অনেক আইডল আছেন, আমরা দুটো নামকে কিন্তু মাঝে মধ্যে খুব বেশি চর্চা করি, এক নেতাজি আর একটা গান্ধীজি। যে তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আর গান্ধীজি বলেছিলেন অহিংসার পথ অবলম্বন করে আমরা স্বাধীনতা অর্জন করব। কিন্তু সময়ের সাথে সাথে নেতাজিকেও মেরেছে মানুষ, সময়ের সাথে সাথে গান্ধীজির মতদর্শকেও ফলো করেছে। আমরা এখন গান্ধীজির মতদর্শ ফলো করে চলছি মানে নয় যে আমরা নেতাজিকে ভুলে যাচ্ছি। আমাদের নেতাজিকেও আমরা মাথার মধ্যে রেখেছি, এটাও মাথায় রাখবেন যারা হুমকি চুমকি দিচ্ছেন। নেতাজি গান্ধীজি কেউ তার আদর্শগত ভাবে ভুল ছিল না, দুজনই আদর্শগত ভাবে ঠিক জায়গায় ছিল। কখন কোনটা প্রয়োগ করতে হবে, যদি গান্ধীজির পথ অবলম্বন করে ন্যায়কে প্রতিষ্ঠা করা হয়, তাহলে রক্তপাতের প্রয়োজন নাই। নেতাজির ওই এখন টাকায় আমার রিজার্ভ রাখো, প্রয়োজনে কাজে লাগাবে। আমার বলার বক্তব্য এটাই, এখন হিংসায় জড়াবার প্রয়োজন নাই। হিংসা ধ্বংস করে, ধ্বংস করে, এর বাইরে কিছু আর হয় না। তাই আমি অনুরোধ করব, আমরা অহিংসার পথ অবলম্বন করে আগামী দিনে সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসব। যে সমাজ ব্যবস্থায় কে রাজনৈতিক কোন দল সেই ভেদাভেদ থাকবে না। ইসিআই এর গাইডলাইন অনুযায়ী সে তার কন্টেস্ট করবে। ফোনটা কটা বাজে দেখো তো। আচ্ছা, কারো অসুবিধা হচ্ছে নাকি শুনতে? হ্যাঁ, শুনতে চান তো? আমি একটা জিনিস অবাক হয়, আমি যেহেতু শুনলাম এখানে বলছিল আমি বলছি কার কথা শুনে হই করছে, বুঝতে পারছেন তো? নটোরিয়াস ক্রিমিনাল। তো নটোরিয়াস ক্রিমিনাল এলাকা থেকে যিনি যেখানকার বিধায়ক, সেখান থেকে প্রোগ্রাম করে আসছি, কেউ তো ডিস্টার্ব করছে না। ভাঙড়কে হিংসা দেখাতে চাইছে, ভাঙড়কে কুলুষিত করতে চাইছে, ভাঙড়কে বদনাম করতে চাইছে, ওটা আমরা হতে দেব না। আজকে রক্তদান শিবির হচ্ছে কোথায়? পোলেরহাট 2 নম্বর অঞ্চলে। আপনাদের অঞ্চলে রক্তদান শিবির করেছিলেন, 1050 জন রক্ত দিয়েছে। পোলেরহাটে প্রায় 1500 লোক রক্ত দিয়েছে। আমাদের সাথে এই কম্পিটিশনে আসতে পারছে না। আমাদের মায়েরা, বোনেরা, বাপেরা ভরসা করে আসছে, এই কম্পিটিশনে আসতে পারছে না। এখানে দরকার ছিল প্রাণগঞ্জ অঞ্চলে শাসক দলের দরকার ছিল একটা রক্তদান শিবির করা।
এই রাহুলরা, ইয়াসিনরা, সাদ্দাম ভাইরা মিলে ভাইয়েরা যদি 1050 জনের রক্ত দিতে পারে, আমরা 2100 জনের রক্তদানের ব্যবস্থা করব। কি ডবল ব্যবস্থা করে দেবো। সেই কম্পিটিশনে আসছে না। সেই কম্পিটিশনে না এসে মার্কেটে বলে বেড়াচ্ছে কি নওশাদ সিদ্দিকী নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে। এরা জানেও না রক্ত বিক্রি করা অপরাধ কি? অপরাধ নয়। আপনাদের জানিয়ে রাখি একটি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, 1996 সালে মামলা হয়েছিল। এই মামলাতে রক্ত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কেউ যদি একই রক্ত বিক্রি করে 3 মাস তার জেল হবে, অথবা জরিমানা হবে, বা জেল জরিমানা দুটোই হবে। এবার ভাবুন, প্রাণগঞ্জ অঞ্চলে আমি 1050 ইউনিট রক্ত আপনারা দিয়েছেন, যদি এটা বিক্রি করে দিই তাহলে 1050 ইন্টু 3 মানে 3000, 3150, তাই তো নাকি গো? 3150 মাস জেল হবে। মানে কত বছর দেখো তো? 3150 ভাগ 12 ভাগ করো তো, মারো তাড়াতাড়ি, ক্যালকুলেটরে যাও। প্রায় 250 বছরের বেশি দেখো না। 3150 ভাজি তো 12, ওরে বাবা, 262 বছর জেল হয়ে যাবে। এই তো সুযোগ ভাই। মিথ্যা মামলা আমাকে 42 দিন রাখলে, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, আমাকে 1 দিন রাখলেন জেলের মধ্যে। 3000 ভাঙড়ের ছেলেদের নামে মিথ্যা মামলা দিল। এখানে ভুড়ি ভুড়ি লোকেদের নামে মিথ্যা মামলা দিচ্ছ। আমার নামে প্রায় 20টা মিথ্যা মামলা দিয়ে দিলে। তাহলে রক্ত যদি বিক্রি করে নওশাদ সিদ্দিকী সত্যিকারের, শুধু প্রাণগঞ্জ অঞ্চলে রক্ত বিক্রি করার অপরাধে 262 বছর আমার জেল হয়ে যাবে। এটাই তোরা করতে পারতো কি মায়েরা? বুঝতে পারছে? রক্ত বিক্রি করলে 3 মাস জেল। আমি এখানে আপনারা 1050 জন রক্ত দিয়েছেন, তাহলে এতদিন আমার জেল হয়ে যেত। তো তা করেননি কেন? আমি বিক্রি করলে তো করবে। আমি আপনাদের কি বলেছি? আপনি 1 ইউনিট রক্ত দিয়েছেন, আপনার পরিবারের 1 বছরের মধ্যে যখন কারো দরকার হবে বলবে, ওটার ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের নওশাদ সিদ্দিকী নিচ্ছে, আমাদের নেতৃত্বরা নিচ্ছে। নিয়েছি কি নিইনি বলুন? আপনার আমার কাজের, আইএসএফ এর ছেলেদের কাজের জাস্টিফাই কোথা দিয়ে করবেন? আপনার রক্তের প্রয়োজন হয়েছে, ব্যবস্থা করতে পেরেছে কি পারেনি। এবার আপনাদের জানিয়ে রাখি, রক্তের ক্রাইসিস ব্লাড ব্যাংকে ব্লাড নয়। রক্তর ভাঙড়ের মানুষের প্রয়োজন হয়েছে, তারা ব্লাড ক্যাম্পে এসে ব্লাড দিয়েছে। আমাদের অন্য নেতৃত্বকে পাঠিয়ে ব্লাড ক্যাম্পে বা হসপিটালে পাঠিয়ে রক্ত নিয়ে তারও আমরা ব্যবস্থা করে দিয়েছি। আমাদের সাথে পেরে উঠতে পারছে না। দুটো কথা এখন বলছে। প্রথম কথা কি, আইএসএফ ভোট দিয়ে নাকি, ভোট কেটে নাকি বিজেপি চলে আসবে। এই ভাঙড়ে বিজেপি এসেছে? ভাঙড়ে বিজেপি এসেছে? ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে আইএসএফ কে, তাই বিজেপি আসেনি। তো রাজ্যের যে কোনো জায়গার সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন বেশি ভোট যখন আইএসএফ এর পাশে বসবে, বিজেপি আসবে না। তারপরও আমি বলছি, একটা এগ্রিমেন্ট হোক। এগ্রিমেন্টটা কি? ওইদিকে মমতা ব্যানার্জি, এদিকে আমাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী, দুজন সই করবে। কি এগ্রিমেন্ট থাকবে? ওখানে লেখা থাকবে, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ওই জায়গায় বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে সবটাই আইএসএফ মাথা পেতে মেনে